হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। আজকে আমি তোমাদের হাইড্রোকার্বন চ্যাপ্টার থেকে নিট এবং জেইর জন্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে আলোচনা করব। তো তোমাদের প্রথম কোয়েশ্চেন আমি বোর্ডে লিখছি, দেখো তোমাদের এখানে প্রথম কোয়েশ্চেন যেটা বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যালকেন ক্যান নট বি মেড ইন গুড ইল্ড বাই উড রিয়াকশন। আচ্ছা, তাহলে প্রথম কোয়েশ্চেন দেখো এখানে বলা হচ্ছে কি, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যালকেন ক্যান নট বি মেড ইন গুড ইল্ড বাই উড রিয়াকশন। তাহলে এখন এখানে বলছে, তাহলে এখানে চারটে কম্পাউন্ড দেওয়া আছে, তাহলে কোন কম্পাউন্ডটা উড রিয়াকশানে ভালো তৈরি হবে না, ইলটা কম হবে, মানে ইলটা হবে না। তাহলে এখানে চারটে অপশান দিয়েছে, দেখো তো এন হেক্সেন, অপশান বি 2,3 ডাইমিথাইল বিউটেন, অপশান সি হচ্ছে এন হেপটেন অ্যান্ড অপশান ডি হচ্ছে এন বিউটেন। তাহলে এই চারটে কম্পাউন্ডের মধ্যে তাহলে কোন কম্পাউন্ডটা বা কোন যৌগটা উর্জ বিক্রিয়ায় উৎপন্ন হবে না। আচ্ছা, এখন দেখো তো উর্জ রিয়াকশান, তাহলে এই রিয়াকশানটা, তাহলে এই যে কোয়েশ্চেন যেটা দিয়েছে, তাহলে এটাকে আমাকে করতে গেলে জানতে হবে উর্জ রিয়াকশানটা। তাহলে উর্জ রিয়াকশানটা ভালো করে জানতে হবে। তাহলে তোমরা দেখো তো হাইড্রোকার্বন চ্যাপ্টারে উর্জ রিয়াকশানটা পড়েছিলে, দেখো তোমরা যদি একটু মনে করো তাহলে বুঝতে পারবে। দেখো উর্জ রিয়াকশানটা কী করেছিলে, কোনো অ্যালকিল ব্রোমাইড অথবা অ্যালকিল আয়োডাইড। তাহলে অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে এখানে আমরা অ্যালকিল ব্রোমাইড বা অ্যালকিল আয়োডাইড ইউজ করব। তাহলে আমরা যদি 2 মলিকিউল অ্যালকিল ব্রোমাইড অথবা অ্যালকিল আয়োডাইডকে যদি শুষ্ক ইথারীয় দ্রবণে তার মধ্যে যদি সোডিয়াম যোগ করি, তাহলে সোডিয়াম যোগ করলে আমার এখানে উচ্চতর অ্যালকেন উৎপন্ন হবে। দেখো আমি এখানে লিখছি অ্যালকিল ব্রোমাইড প্লাস অফ হচ্ছে এখানে সোডিয়াম, তাহলে ধাতব সোডিয়াম পরমাণু যদি দেওয়া হয় তাহলে 2 অণু অ্যালকিল ব্রোমাইড। এখানে যদি আমরা শুষ্ক ইথার দ্রবণ, তাহলে এখানে আমরা ড্রাই ইথার, তাহলে এখানে মনে রাখবে শুষ্ক ইথার, তাহলে শুষ্ক ইথার দ্রবণের মধ্য দিয়ে চালনা করলে, তাহলে সোডিয়ামকে চালনা করি, তাহলে সোডিয়াম কি করবে, অ্যালকিল ব্রোমাইডকে বিজারিত করে দিয়ে আমার তৈরি করে কি আর উৎপন্ন করে, তাহলে একটা উচ্চতর অ্যালকেন উৎপন্ন করে, উচ্চতর অ্যালকেন উৎপন্ন করছে। তাহলে এখানে দেখো তো আমি যদি এখানে আর নিই, এখানে আর ফর আমি যদি CH3 নিই, তাহলে এখানে দেখো তো মিথাইল নিলে CH3Br প্লাস অফ যদি আমরা Na প্লাস অফ 2 অফ CH3Br, আর এখানে আমরা যদি শুষ্ক ইথার ড্রাই ইথার যদি আমরা ইউজ করি, তাহলে এখানে আমার উৎপন্ন হচ্ছে আমার CH3 সিঙ্গেল বন্ড CH3। তাহলে আমার এখানে দেখো তো ইথেন উৎপন্ন হচ্ছে। আচ্ছা, এবারে দেখো তো উজ রিয়াকশানে একটা কন্ডিশান আছে, উজ রিয়াকশানে সবসময় ইভেন সংখ্যক ইভেন কার্বন সংখ্যক অ্যালকেন উৎপন্ন হয়, মানে জোড় সংখ্যক কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হবে। এখানে কিন্তু কোনো দিন মানে অড সংখ্যক, মানে হচ্ছে যেগুলো বিজোড় সংখ্যক কার্বন সংখ্যা বিশিষ্ট কিন্তু কোনো অ্যালকেন উৎপন্ন হবে না। তাহলে এখানে আমার তাহলে একটা কন্ডিশন কি, তাহলে কন্ডিশন হচ্ছে জোড় সংখ্যক কার্বন সংখ্যা বিশিষ্ট, তাহলে হতে পারে আমার এখানে 2টো কার্বন হতে পারে, 2টো 4টে 6টা, তাহলে 6টা 8টা এইভাবে কিন্তু চলতে থাকবে। তাহলে জোড় সংখ্যক কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেনই কিন্তু উৎপন্ন হবে। তাহলে এখানে দেখো, তাহলে তোমরা এখানে চারটে অপশান, এন হেক্সেনে দেখো, এন হেক্সেনে কটা কার্বন, তাহলে এন হেক্সেনে কিন্তু 6টা কার্বন, জোড় সংখ্যক কার্বন আছে। 2,3 ডাইমিথাইল বিউটেন, আমরা যদি 2,3 ডাইমিথাইল বিউটেনের স্ট্রাকচারটা যদি একটু আঁকি, দেখো 2,3 ডাইমিথাইল বিউটেন CH3 CH, এখানে একটা CH3 CH CH3 আর এখানে একটা CH3 থাকবে। দেখো তো 2,3 ডাইমিথাইল বিউটেন। আচ্ছা, এখানে উজ রিয়াকশানে আরেকটা কন্ডিশন মনে রাখবে, 1 ডিগ্রি আর 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডগুলো কিন্তু উজ রিয়াকশানে অংশগ্রহণ করে, কিন্তু কোনো টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড উজ রিয়াকশানে অংশগ্রহণ করে না। যেহেতু এটা দেখো সেকেন্ডারি, এটা হচ্ছে যে সেকেন্ডারি, দেখো তো একটা এখানে এই যে 2,3 ডাইমিথাইল বিউটেনটা এটা এসছে একটা সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড থেকে। আমরা যদি এটাকে এইভাবে একটু ভেঙে লিখি, তাহলে CH3 CH Br CH, এটা সেকেন্ডারি অ্যালকিল ব্রোমাইড। তাহলে এখান থেকে আমার দেখো তো দুটো এই দুটো এইরকম সেকেন্ডারি অ্যালকিল ব্রোমাইড অণু জুড়ে তাহলে আমার এটা তৈরি হচ্ছে 2,3 ডাইমিথাইল বিউটেন। তাহলে আমরা 2,3 ডাইমিথাইল বিউটেন, তাহলে এটাও উজ রিয়াকশানের মধ্যে দিয়ে পাচ্ছি। এন বিউটেন, এখানে 4টে কার্বন আছে, এটাও জোড় সংখ্যক, তাহলে এটা উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে একমাত্র যেটা রয়েছে দেখো তো এন হেপটেন, 7টা কার্বন আছে। তাহলে এই যে 7টা কার্বন বিশিষ্ট যে আমার অ্যালকেন যেটা রয়েছে, এইটা কিন্তু আমরা উজ রিয়াকশানে ভালোভাবে মানে গুড ইল্ড হবে না। তাহলে এই যে আমার যৌগটা এটা কিন্তু আমরা ডিজায়ার্ড প্রোডাক্ট হবে না। তাহলে আমার আনসারটা হবে এখানে কি, তাহলে আনসারটা হচ্ছে অপশান সি, তাহলে এন হেপটেন তাহলে ইজ নট আ গুড ইল্ড বাই উজ রিয়াকশান। আচ্ছা, এবার দেখো তোমাদের দ্বিতীয় কোয়েশ্চেন, তোমাদের দেখো এই সেকেন্ড কোয়েশ্চেন, দ্য অ্যালকেন দ্যাট গিভস অনলি 1 monochloro product on chlorination with Cl2 in presence of diffuse sunlight। তাহলে এখানে তোমার কোয়েশ্চেনটা বলেছে দ্য অ্যালকেন দ্যাট গিভস অনলি 1
monochloro product on chlorination with Cl2 on in diffuse sunlight। তাহলে এখন দেখো, তাহলে আমরা যদি এখানে চারটে কম্পাউন্ড দেওয়া আছে, চারটে অ্যালকেন দেওয়া আছে, তাহলে চারটে অপশন দেখো, 2,2-ডাইমিথাইল বিউটেন, নিওপেন্টেন, এনপেন্টেন অ্যান্ড আইসোপেন্টেন। তাহলে চারটে যৌগ দেওয়া আছে, চারটে এই যেগুলো দেওয়া আছে এগুলো সবই কিন্তু অ্যালকেন, সরল এগুলো হচ্ছে অ্যালকেন। এই যে চারটে অ্যালকেনকে যদি আমরা ক্লোরিনেশন করি, তাহলে ক্লোরিনেশন করার মেথডটা হচ্ছে আমার কি, সূর্যের আলোর উপস্থিতিতে যদি আমি এর মধ্যে ক্লোরিন যদি অ্যাড করি, তাহলে এখন দেখো তো, তাহলে সূর্যের আলোর উপস্থিতিতে অ্যালকেনগুলো ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে আমার তাহলে হচ্ছে যে ক্লোরিনেটেড প্রোডাক্ট উৎপন্ন করে। তাহলে এখানে বলেছে, তাহলে যেই চারটে অ্যালকেনের মধ্যে আমি যদি এটাকে মানে আমি যদি ক্লোরিনেশন করি, তাহলে ক্লোরিনেশন করলে তাহলে একমাত্র এক জাতীয় যৌগই উৎপন্ন হবে, মানে মনোক্লোরো প্রোডাক্ট যেগুলো উৎপন্ন হচ্ছে, তাহলে শুধুমাত্র একটাই হচ্ছে যে একই জাতীয় প্রোডাক্ট উৎপন্ন করবে। তাহলে কোনটার ক্ষেত্রে? আচ্ছা, এখন দেখো তো, আমার যেখানে 2,2-ডাইমিথাইল বিউটেন যেটা রয়েছে, আমি এটা একটা এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাচ্ছি। তাহলে 2,2-ডাইমিথাইল বিউটেন, তাহলে এখানে আমি ফার্স্ট এটাকে CH3CH2CH, এখানে যদি আমরা তাহলে CH3 আর এখানে হচ্ছে একটা CH3, তাহলে এখানে এই হাইড্রোজেনটা হবে না। তাহলে এখানে দেখো, এই যে যৌগটা এটাকে আমরা বলছি কি 2,2-ডাইমিথাইল বিউটেন। তাহলে 2,2-ডাইমিথাইল বিউটেনকে যদি আমরা ক্লোরিনেশন করি ইন প্রেজেন্স অফ H⁻, সূর্যের আলোর উপস্থিতিতে, তাহলে এখানে দেখো তো, যদি এই হাইড্রোজেনটা যদি রিপ্লেস হয়, তাহলে এখানে একটা দেখো তো CH2Cl উৎপন্ন হতে পারে, তাহলে ওয়ান টাইপ হচ্ছে। এখানে এই হাইড্রোজেনটা আরেকটা টাইপ রয়েছে, এখানে এই হাইড্রোজেনটা আরেকটা টাইপ রয়েছে। তাহলে যে সমস্ত মনোক্লোরো যে প্রোডাক্টগুলো আমার যেগুলো উৎপন্ন হবে, কিন্তু আমি আলাদা আমি প্রোডাক্ট পাচ্ছি। কিন্তু আমি যদি এখানে নিওপেন্টেন নিই, তাহলে নিওপেন্টেনের ক্ষেত্রে দেখবে প্রত্যেকটা হাইড্রোজেন কিন্তু একই। তাহলে এখানে দেখো তো, এখানে এই হাইড্রোজেন বা এখানে এই হাইড্রোজেন এবং এখানে এই হাইড্রোজেন, তিনটে হাইড্রোজেন কিন্তু আলাদা প্রোডাক্ট আমরা পাচ্ছি। কিন্তু একমাত্র নিওপেন্টেনের ক্ষেত্রে দেখবে প্রত্যেকটা হাইড্রোজেন কিন্তু সেম। আমি প্রথমত তোমাদের নিওপেন্টেনের স্ট্রাকচারটা এখানে আঁকছি, দেখো। তাহলে নিওপেন্টেন, তাহলে CH3 আর CH3। তাহলে এখানে দেখো প্রত্যেকটা মিথাইল গ্রুপ যেহেতু কার্বনের সঙ্গে একদম ডিরেক্টলি যুক্ত আছে, তাহলে প্রত্যেকটা কার্বনের CH3 পজিশন অলমোস্ট তাহলে একদম সেম। তাহলে প্রত্যেকটা হাইড্রোজেন, তাহলে একদম দেখো তো, তোমরা দেখেই বুঝতে পারছো প্রত্যেকটা হাইড্রোজেনই কিন্তু একই প্রকার হাইড্রোজেন, প্রত্যেকটা আলফা হচ্ছে যে থার্ড কার্বনের ঠিক পরবর্তী কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে। তাহলে প্রত্যেকটা হাইড্রোজেনের প্রকৃতিও সেম। তাহলে এক্ষেত্রে দেখো, যদি আমরা একে ক্লোরিনেশন করি, ক্লোরিনেশন করলে আমার উৎপন্ন হবে তাহলে CH2Cl, এখানে CH3, এখানে CH3 অ্যান্ড এখানে আমার CH3। আচ্ছা, তুমি এই কার্বনটাই, তাহলে এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করে CH2Cl পেয়েছো। এখন যদি এই হাইড্রোজেনটাকেও যদি রিপ্লেস করতে, তাহলে তুমি দেখো এখানে তাহলে পেতে তোমরা এইটা CH3, এখানে হয়ে যেত CH2Cl। সিমিলারলি একইভাবে এইটাকেও করলে আমার এটা CH2Cl হয়ে যেত। তাহলে আমরা দেখো অলমোস্ট, তাহলে আমরা একই কিন্তু আমরা প্রোডাক্ট পাচ্ছি। তাহলে এখানে আমার চেয়েছে কি, আমার দেখো কোয়েশ্চেনটা বলেছে দ্য অ্যালকেন দ্যাট গিভস অনলি ওয়ান মনোক্লোরো প্রোডাক্ট অন ক্লোরিনেশন। তাহলে এখানে তাহলে শুধুমাত্র এক প্রকারই মনোক্লোরো প্রোডাক্ট দেবে, তাহলে ক্লোরিনেশন করলে সেটা একমাত্র কে হচ্ছে, দেখো তো, নিওপেন্টেন। তাহলে এখানে তোমার আনসারটা হবে কি, নিওপেন্টেন। নিওপেন্টেন হচ্ছে তোমার এখানে তাহলে সঠিক আনসার। আচ্ছা, এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 3। এখানে বলছে হাইড্রোকার্বন এ রিঅ্যাক্টস উইথ ব্রোমিন বাই সাবস্টিটিউশন টু ফর্ম অ্যালকিল ব্রোমাইড which by Woods reaction is converted to gaseous hydrocarbon containing less than 4 carbon atom। তাহলে A is, তাহলে এখন দেখো, তাহলে এখানে কোয়েশ্চেনটা বলছে একটা হাইড্রোকার্বন যে কিনা ব্রোমিনের সঙ্গে রিয়াকশন করে একটা অ্যালকিল ব্রোমাইড উৎপন্ন করছে, তারপর উজ রিয়াকশনের মাধ্যমে সে একটা গ্যাসিয়াস হাইড্রোকার্বন তৈরি করছে, এবং যেখানে ওই গ্যাসিয়াস হাইড্রোকার্বনের মধ্যে কার্বন সংখ্যা কিন্তু 4-এর থেকে কম হবে। তাহলে এখানে তোমার দেখো চারটে আমাকে কম্পাউন্ড যৌগ বলে দিয়েছে। CH⋯CH, অপশান বিতে বলেছে CH2⋯CH2 ইথিলিন, অপশান সি ইজ ইথেন, CH3 অ্যান্ড অপশান ডি ইজ CH4। এখন দেখো, তাহলে এখানে আমার কোয়েশ্চেনটাকে ভালো করে তোমরা লক্ষ্য করো। এখানে বলছে একটা দেখো তো, হাইড্রোকার্বন ব্রোমিনের সঙ্গে রিয়াকশান করে একটা অ্যালকিল ব্রোমাইড উৎপন্ন করছে, অ্যান্ড সেকেন্ড স্টেপে আমার বাই উজ রিয়াকশান সেটা একটা হাইড্রোকার্বন তৈরি করছে, এবং যেই হাইড্রোকার্বনে কিনা 4টের থেকে কম হাইড্রোকার্বন, তাহলে 4টের থেকে কম সংখ্যক কার্বন থাকবে।
তাহলে আমরা তাহলে এখানে দেখো তো আমরা এখানে আমি যদি এখানে অপশান এ বা অপশান বি, যেহেতু এটা ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড রয়েছে, তাহলে দেখো তো এখানে কিন্তু আমার অ্যালকিল ব্রোমাইড আর বিআর, তাহলে অ্যালকিল ব্রোমাইড কিন্তু এটা তৈরি করবে না। তাহলে এখানে যেহেতু আনস্যাচুরেটেড রয়েছে, তাহলে এই দুটো অপশানকে আমরা প্রথমেই নেগলেক্ট করে দিচ্ছি। তাহলে অপশান এ অ্যান্ড অপশান বি হচ্ছে না। আচ্ছা, অপশান সি অ্যান্ড অপশান ডি এর মধ্যে দেখো, তাহলে এখানে আমার শেষ আমাকে কন্ডিশন বলে দিয়েছে কি, যে হাইড্রোকার্বনটা তৈরি করবে সেখানে কিন্তু 4টের কম কার্বন থাকতে হবে। তাহলে আমি যদি অপশান ডিটাকে এখন ধরে নিই, দেখো তো CH4 একটা হাইড্রোকার্বন, এটাকে আমি যদি ব্রোমিন দিয়ে দেখো তো বাই ব্রোমিনেশন, তাহলে আমরা যদি এটা সাবস্টিটিউশন রিয়াকশন করি, তাহলে এর একটা হাইড্রোজেন, তাহলে মিথেনের একটা হাইড্রোজেন ব্রোমিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে গিয়ে উৎপন্ন করবে কি CH3Br উৎপন্ন করলো। আচ্ছা, এরপর বাই উর্জ রিয়াকশান, আমরা যদি উর্জ রিয়াকশান করি সোডিয়াম ইন ড্রাই ইথার, তাহলে ড্রাই ইথার তাহলে ড্রাই ইথারাল সলিউশনের মধ্য দিয়ে আমি যদি সোডিয়াম যদি আমি অ্যাড করি, তাহলে CH3Br থেকে এটা হয়ে যাবে কি আমার CH3, তাহলে আমার ইথেন উৎপন্ন করলো। আচ্ছা, এবারে দেখো তো অপশান সি যদি আমি কনসিডার করি, ধরো CH3 বাই ব্রোমিনেশন, তাহলে এখানে বাই, তাহলে ব্রোমিন যদি অ্যাড করি বাই সাবস্টিটিউশন, তাহলে এখানে আমার উৎপন্ন হচ্ছে কি CH2Br। তাহলে একইভাবে দেখো তো আমরা সোডিয়াম ইন ড্রাই ইথার যদি আমরা এখানে এর মধ্যে দিয়ে যদি চালনা করি, তাহলে আমার CH3CH2Brটা কনভার্ট হয়ে যাবে CH3CH2CH2CH3, তাহলে দেখো তো নর্মাল বিউটেন উৎপন্ন করলো। তাহলে এখানে দেখো তো দুটো অপশান রয়েছে, অপশান সি অ্যান্ড অপশান ডি। তাহলে এই দুটোর মধ্যে তাহলে দেখো তো আমি মিথেনকে ব্রোমিন যখন অ্যাড করছি বাই সাবস্টিটিউশন, সেটা CH3Br মিথাইল ব্রোমাইড উৎপন্ন করছে, তারপর এটা আমার ইথেন উৎপন্ন করলো। কিন্তু সেকেন্ডটায় দেখো তো এখানেও একটা বিউটেন উৎপন্ন করলো, কিন্তু আমার কোয়েশ্চেনের শেষ কন্ডিশনে কি বলেছে, লেস দেন 4 কার্বন অ্যাটম থাকবে। তাহলে 4টে থেকে কম কার্বন অ্যাটম থাকতে হবে, যে হাইড্রোকার্বনটা ফাইনালি আমার প্রডিউস হলো। তাহলে এখন দেখো, তাহলে এই দুটোর মধ্যে 4টের থেকে কম হাইড্রোকার্বন কোনটাই আছে, এটাতে। এখানে কিন্তু 4টে কার্বন আছে, এখানে কার্বন সংখ্যা দেখো তো 2, আর এখানে কার্বন সংখ্যা কতগুলো আছে, 4 আছে। তাহলে আমার এখানে সঠিক উত্তর কোনটা হবে বলো? তাহলে সঠিক উত্তর আমার হচ্ছে অপশান ডি। তাহলে আমার রাইট অপশান হচ্ছে আমার অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এবার দেখো, তাহলে তাহলে আমি কোয়েশ্চেন 1, 2, 3 তাহলে এই 3টে কোয়েশ্চেন করিয়েছি। তাহলে আশা করি তোমরা এই 3টে কোয়েশ্চেন বুঝতে পেরেছো। এরপরে 4 নাম্বার যে কোয়েশ্চেন, আচ্ছা দেখো, তোমাদের এই কোয়েশ্চেনে বলা হয়েছে উইথ রেসপেক্ট টু দ্য কনফর্মার্স অফ ইথেন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু। তাহলে এখানে দেখো তোমাদের বলা হচ্ছে কি, তাহলে এখানে যে কনফর্মার্স আছে, তাহলে উইথ রেসপেক্ট টু দ্য কনফর্মার্স অফ দ্য ইথেন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু। তাহলে এখানে 4টে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, এই 4টে স্টেটমেন্টের মধ্যে কোন স্টেটমেন্টটা সঠিক স্টেটমেন্ট। দেখো এখানে অপশান এতে বলেছে বন্ড অ্যাঙ্গেল চেঞ্জেস বাট বন্ড লেন্থ রিমেন্স সেম। তাহলে বন্ড অ্যাঙ্গেল, তাহলে আমরা দেখো তো এই যে বন্ড অ্যাঙ্গেল তোমরা পড়েছিলে, দেখো তো অ্যাঙ্গেল HCH যে বন্ড অ্যাঙ্গেল এবং হচ্ছে CH, এই যে বন্ড লেন্থ যেমন পড়েছিলে, এইটা হচ্ছে, এটাকে আমরা বন্ড লেন্থ বা বন্ধন দৈর্ঘ্য বলি। আর এই যে কোণগুলো তোমরা দেখো তো মিথেনের ক্ষেত্রে পড়েছিলে HC, H, আর এখানে ধরো একটা এখানে H আছে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এটাকে আমরা বলছি কি বন্ড অ্যাঙ্গেল। তাহলে এটাকে বন্ড অ্যাঙ্গেল বলা হচ্ছে। আর কার্বন থেকে হাইড্রোজেনের যে দূরত্ব, এটাকে আমরা বন্ড লেন্থ বলছি আমরা। তাহলে এখানে স্টেটমেন্ট 1-এ বলেছে বন্ড অ্যাঙ্গেল চেঞ্জ, তাহলে এই অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে বাট লেন্থ রিমেন্স সেম, তাহলে বন্ড লেন্থ কিন্তু একই থাকছে। অপশান বি বলছে বন্ড অ্যাঙ্গেল অ্যান্ড বন্ড লেন্থ, তাহলে বোথ বন্ড অ্যাঙ্গেল অ্যান্ড বন্ড লেন্থ চেঞ্জেস, তাহলে বন্ড অ্যাঙ্গেল এবং বন্ড লেন্থ উভয়ই পরিবর্তন হয়ে যাচ্ছে। অপশান সি বোথ বন্ড অ্যাঙ্গেল অ্যান্ড বন্ড লেন্থ রিমেন্স সেম, কিন্তু এখানে অপশান সিতে বলছে দেখো তো বন্ড অ্যাঙ্গেল এবং বন্ড লেন্থ উভয় কিন্তু একই থাকছে। আর অপশান ডি বলছে বন্ড অ্যাঙ্গেল চেঞ্জ রিমেন্স সেম, মানে একই থাকছে বাট বন্ড অ্যাঙ্গেল চেঞ্জ, কিন্তু বন্ড লেন্থ চেঞ্জ, তাহলে বন্ড লেন্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন দেখো তো এই কোয়েশ্চেনটা করার জন্য তাহলে প্রথমত জানতে হবে কনফর্মার্স কী। তাহলে আমি কনফর্মার্স সম্বন্ধে তোমাদের একটু বেসিক আইডিয়া আমি দিয়ে দিচ্ছি, কারণ এই তোমরা তাহলে কনফর্মার্স সম্বন্ধে জানলে এখান থেকে কিন্তু যাবতীয় কোয়েশ্চেনগুলো তোমরা সলভ করতে পারবে। তো এখন দেখো তো কনফর্মার্স কাকে বলে বা কনফরমেশনাল আইসোমার্স, তোমরা ক্লাস 11-এ হাইড্রোকার্বন চ্যাপ্টারে পড়েছিলে কনফরমেশনাল আইসোমার্স কাকে বলে।
এখন দেখো কার্বন কার্বন এক বন্ধন দ্বারা যুক্ত যে সমস্ত যৌগগুলো, যেমন ইথেন, প্রোপেন, বিউটেন, এই জাতীয় যে যৌগগুলো দেখা গেছে, এই যে কার্বন কার্বন এক বন্ধন দ্বারা যুক্ত থাকার ফলে এই যৌগটা তাহলে একটা কার্বনকে স্থির রেখে আর একটা কার্বন মানে এই কার্বনটাকে আমরা রোটেট করাতে পারি। তাহলে এখন দেখো তো এই হাইড্রোজেন যেটা রয়েছে, আমি যদি এইভাবে লিখি হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, একইভাবে আমরা হাইড্রোজেন হাইড্রোজেন, তাহলে এটা ইথেন। তাহলে ইথেনকে আমি এই কার্বনটাকে স্থির রেখে এই বন্ধন অক্ষ বরাবর, তাহলে আমি এই তাহলে এই আমরা কার্বনটাকে আমরা রোটেট করাতে পারি। তাহলে এই যদি আমরা রোটেট করাই, তাহলে রোটেট করালে আমরা ত্রিমাত্রিক স্পেসে, থ্রি ডাইমেনশনাল স্পেসে একাধিক মানে অসংখ্য আমরা কিন্তু মানে ভিন্ন ভিন্ন আমরা স্ট্রাকচার পাবো। তাহলে এইগুলোকে বলা হচ্ছে কি কনফরমেশনাল আইসোমার্স বলা হচ্ছে। আরেকবার আমি বলছি দেখো তো, তাহলে আমি কার্বন কার্বন এক বন্ধন দ্বারা যুক্ত কোনো যৌগ যেগুলো আছে, যৌগকে আমি একটা কার্বনকে স্থির রেখে এবং এই বন্ধন অক্ষ বরাবর যদি আরেকটা কার্বনকে এটাকে যদি আমরা রোটেট করাই, তাহলে এটাকে আমরা স্থির রাখলাম, এটাকে আমরা স্থির রেখে আমি এইটাকে রোটেট করাচ্ছি। তাহলে এটাকে রোটেট করলে আমার দেখো তাহলে এটা কী হবে, তাহলে ত্রিমাত্রিক স্পেসে আমার ডিফারেন্ট মানে অনেকগুলো আমার অসংখ্য ইনফাইনাইট নাম্বার অফ কিন্তু আলাদা আলাদা আমরা দেখো তো তাহলে অনেকগুলো আমরা তাহলে ত্রিমাত্রিক বিন্যাস পাবো। তাহলে এটাকে বলা হচ্ছে কি কনফরমেশনাল আইসোমার্স বলা হচ্ছে। এবং এর মধ্যে আমরা দেখো তো যেগুলো স্টেবল আইসোমার্স, তাহলে সেগুলোকে আমরা বলি কি কনফর্মার বলছি। তাহলে সেই জন্য দেখো এই ইথেন অণুকে আমরা থ্রি ডাইমেনশনাল স্পেসে আমরা তিনভাবে প্রকাশ করতে পারি। একটাকে বলা হচ্ছে ফ্লাইং ওয়েজ প্রজেকশন ফর্মুলা, একটা হচ্ছে সর্স প্রজেকশন ফর্মুলা, আর একটা হচ্ছে দেখো তো নিউম্যান প্রজেকশন ফর্মুলা। তো আমি তোমাদের এখানে নিউম্যান প্রজেকশন ফর্মুলাটা আমি তোমাদের এখানে ড্র করছি। দেখো এখন দেখো তোমরা ধরো একটা ইথিলিন অণু আছে, ধরো এখানে হাইড্রোজেনগুলো এইভাবে আছে, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। আর একটা দেখো তো ইথিলিন অণু ঠিক এইভাবে আছে, হাইড্রোজেন, তাহলে ইথিলিন অণুর তাহলে এইভাবে দুটো কার্বন, ধরো এটা একটা কার্বন এটা একটা কার্বন। এখন দেখো তুমি এই অণুটাকে ঠিক যদি সাইডভাবে দেখো, এই দিক থেকে যদি দেখো, তাহলে এই দিক থেকে তুমি দেখছো, তাহলে এই দিক থেকে তুমি দেখছো দেখো, তাহলে এই দিক থেকে দেখলে তাহলে তোমার কি মনে হবে, তাহলে এইটাকে তুমি সামনে দেখতে পাচ্ছ আর এইটাকে কিন্তু তুমি পিছনে দেখতে পাবে। তাহলে এই কার্বনটাকে কিন্তু তুমি দেখতে পাবে না, কিন্তু উপরে দেখবে হাইড্রোজেনটাকে তুমি দেখতে পাবে। তাহলে আমার ঠিক স্ট্রাকচারটা কেমন হবে দেখো, তাহলে তুমি যদি এই অণুটাকে যদি সাইড থেকে যদি দেখো, তাহলে আমি ঠিক অণুটাকে এইভাবে দেখতে পাবো। তাহলে অণুটাকে ঠিক আমরা যেভাবে দেখতে পাবো সেটা হচ্ছে ঠিক এইভাবে দেখো, হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে আমি বাকিগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করলাম। ঠিক আছে, আমরা দেখো তো এইভাবে দেখতে পাচ্ছি। তাহলে যখনই তুমি এই অণুটাকে ঠিক এই বরাবর দেখছো, সাইড থেকে দেখছো, তুমি এই যৌগটাকে ঠিক এইভাবে দেখতে পাবে। তাহলে আমি কোন অণুকে এইভাবে যে লিখছি, এইটাকে বলা হচ্ছে কি নিউম্যান প্রজেকশন ফর্মুলা। এটাকে আমরা বলছি কি নিউম্যান প্রজেকশন ফর্মুলা, নিউম্যান প্রজেকশন বলা হয়। তাহলে এখন দেখো তো নিউম্যান প্রজেকশন ফর্মুলাতে তাহলে আমি কোনো ইথেনকে এইভাবে আমরা ড্র করব। তাহলে এই উপরের যে গোল যেটা হচ্ছে এটা হচ্ছে সামনের কার্বন এবং সামনের কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন, আর পিছনে যে দেখো তো আমরা যেটা দেখতে পাচ্ছি না, বা এখানে আমার যে স্পেরিক্যাল যে আমার যে গোল যে আঁকা যেটা রয়েছে সার্কেল দেখো তো সঙ্গে যেগুলো আমার হাইড্রোজেনগুলো আছে, এই হাইড্রোজেনগুলো হচ্ছে পিছনের কার্বনের সঙ্গে যুক্ত। তাহলে এখন দেখো এই যে নিউম্যান প্রজেকশন ফর্মুলাতে আমি এই ইথেনকে আমরা এঁকেছি। তাহলে এখন এই যে ইথেনকে আমরা আঁকলাম, তাহলে এইটাকে আমরা বলছি কি একটা কনফর্মার। তাহলে এবারে দেখো তো এই নিউম্যান প্রজেকশন ফর্মুলা আমরা যে কনফর্মারগুলোকে পেয়েছি এগুলোকে কতগুলো ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে আমার ইক্লিপ্সড ফর্ম, আর একটা হচ্ছে স্ট্যাগার্ড ফর্ম, আর আরও অনেকগুলো আছে, সেগুলোকে আমরা বলছি কি স্কিউ ফর্ম বা গাউজ ফর্ম বলা হয়। আচ্ছা, এখন দেখো তো এই যে এখানে তোমার এই যে সিএইচ, তাহলে এই কার্বনের সিএইচ বন্ড, তাহলে আমি এখানে যেটা লিখছি দেখো তো এই একটা কার্বনের সিএইচ বন্ধন আর একটা কার্বনের সিএইচ বন্ধন। তাহলে এই যে দুটোর যে মধ্যবর্তী কোণ, তাহলে এই যে কোণ তাহলে এই হাইড্রোজেনটা দেখো তো পিছনে কার্বনের সঙ্গে যুক্ত আছে, আর এই হাইড্রোজেনটা তোমার সামনে কার্বনের সঙ্গে যুক্ত আছে। তাহলে এই দুটো সিএইচ বন্ধন, তাহলে এখানে দুটো সিএইচ বন্ধন আছে, তাহলে দুটো সিএইচ বন্ধন পরস্পরের সঙ্গে যে কোণ করে সেইটাকে আমরা বলছি কি ডাইহেড্রাল অ্যাঙ্গেল, ডাইহেড্রাল অ্যাঙ্গেল আমরা বলছি, ডাইহেড্রাল অ্যাঙ্গেল বলছি। তাহলে ডাইহেড্রাল অ্যাঙ্গেলটাকে আমি ভালোভাবে আরেকটু ভালো এখানে বুঝিয়ে দিচ্ছি দেখো তো। ধরো এই কার্বনের সিএইচ আর এই কার্বনের সিএইচ, তাহলে আমরা যদি দুটো সারফেস এইভাবে ড্র করি আমরা, তাহলে দুটো সারফেস আমরা এইভাবে ড্র করছি দেখো তো।
তাহলে এখানে এই দেখো তো এই একটা কার্বনটার এই একটা আলাদা সারফেস, আর এই কার্বন হাইড্রোজেন বন্ডটা আলাদা আরেকটা সারফেসের মধ্যে রয়েছে। তাহলে এই মধ্যবর্তী, তাহলে দুটো সারফেসের মধ্যবর্তী যে দূরত্ব সেইটাকে আমরা বলি কি ডাইহেড্রাল অ্যাঙ্গেল, বা এটাকে বলা হয় কি অ্যাঙ্গেল অফ টরশন বলা হয়, বা অ্যাঙ্গেল অফ রোটেশনও বলা হয়। তাহলে এটাকে আমরা বলছি কি ডাইহেড্রাল অ্যাঙ্গেল, অথবা আমরা এটাকে বলি অ্যাঙ্গেল অফ টরশনও বলি, অথবা আমরা অ্যাঙ্গেল অফ রোটেশনও আমরা বলি। তাহলে অ্যাঙ্গেল অফ রোটেশন অথবা অ্যাঙ্গেল অফ টরশনও বলা হয়। আচ্ছা, এখানে কিন্তু তাহলে এখানে দেখো, তাহলে এখানে যে কনফর্মার্স যেগুলো রয়েছে অনলি ফর ডাইহেড্রাল অ্যাঙ্গেলের চেঞ্জ। তাহলে এখানে এই যে ফর্মটা যেটা লিখেছি এটা হচ্ছে ইক্লিপসড ফর্ম। এখন যদি এটা আরেকটু যদি আমার এটা রোটেট করে, তাহলে রোটেট করলে আমার উৎপন্ন হবে, দেখো আমি এখানে ঠিক এইভাবে এখানে ড্র করছি। হাইড্রোজেন, তাহলে বাকিগুলো সব আমি হাইড্রোজেন দ্বারা পূর্ণ করলাম। আচ্ছা, এখন দেখো তো এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন এর মধ্যবর্তী ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এইটাকে বলা হচ্ছে ইক্লিপসড ফর্ম, এইটাকে আমরা বলছি ইক্লিপসড ফর্ম, আর এইটাকে আমরা বলছি কি স্ট্যাগার্ড ফর্ম। আর মাঝের যেগুলো হচ্ছে 0 থেকে 60 ডিগ্রির মধ্যে, আর যেগুলো আমরা পাচ্ছি গ্রেটার দেন 0 থেকে 60 ডিগ্রির মধ্যে যে আমরা যে স্ট্রাকচারগুলো পাবো সেগুলোকে আমরা স্কিউ কনফর্মার বলি বা গাউচ কনফর্মার্স বলছি আমরা। দেখো তাহলে এখানে দেখো, তাহলে আমরা ইক্লিপসড বলছি আর স্ট্যাগার্ড বলছি। তাহলে এখানে এই যে আমরা যে ইক্লিপসড বললাম বা স্ট্যাগার্ড করলাম অনলি ফর ডাইহেড্রাল অ্যাঙ্গেলের চেঞ্জের ফলে আমার তাহলে ডিফারেন্ট আমার কনফর্মার্সগুলো তৈরি হচ্ছে। তাহলে এখানে দেখো তো কোয়েশ্চেনটা এবারে তোমরা ফলো করো। তাহলে এখানে কিন্তু এই যে সিএইচ বন্ধন দৈর্ঘ্য অথবা এখানে যে অ্যাঙ্গেল সিএইচ অ্যাঙ্গেল এইচসিএইচ যে কোণটা আছে এই কোণের কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে অনলি চেঞ্জ হবে কোনটা? ডাইহেড্রাল অ্যাঙ্গেলে চেঞ্জ হবে। তাহলে ডাইহেড্রাল অ্যাঙ্গেলে চেঞ্জ হওয়ার ফলে তোমার কিন্তু অসংখ্য কিন্তু আমার কনফর্মার্স উৎপন্ন হবে। তাহলে এখানে তাহলে আনসারটা তাহলে কোনটা হবে বলো? তাহলে বোথ বন্ড অ্যাঙ্গেল অ্যান্ড বন্ড লেন্থ রিমেন সেম। তাহলে অপশান সি হচ্ছে এখানে তোমাদের সঠিক অ্যান্সার। তাহলে অপশান সি। তাহলে এখানে আবার তাহলে মনে রাখবে বোথ বন্ড অ্যাঙ্গেল অ্যান্ড বন্ড লেন্থ রিমেইন সেম, বাট তাহলে এখানে তাহলে হচ্ছে কি বন্ড অ্যাঙ্গেল এবং বন্ড লেন্থ হচ্ছে একই থাকছে, কিন্তু এখানে ডাইহেড্রাল অ্যাঙ্গেল চেঞ্জ হবে। তাহলে বোঝা গেল? আচ্ছা, এর পরে কোয়েশ্চেনটা দেখো এর সঙ্গেই রিলেটেড রয়েছে। এখানে পরের কোয়েশ্চেন যেটা কোয়েশ্চেন 5-এ বলছে, দেখো তো দ্য কারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং দ্য কম্প্যারিজন অফ স্ট্যাগার্ড অ্যান্ড ইক্লিপসড কনফরমেশন অফ ইথেন ইজ। আচ্ছা, এখন দেখো তো তাহলে এখানে ইক্লিপসড আর তোমার দিয়েছে স্ট্যাগার্ড, তাহলে এই দুটো, তাহলে আমরা এখানে ইক্লিপসড এঁকেছি আর এখানে স্ট্যাগার্ড এঁকেছি। তাহলে পরবর্তী কোয়েশ্চেন 5-এ বলছে দ্য কারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং দ্য কম্প্যারিজন অফ স্ট্যাগার্ড অ্যান্ড ইক্লিপসড কনফরমেশন অফ ইথেন ইজ। এখানে 4টে স্টেটমেন্ট দিয়েছে। এখন দেখো তো 4টে অপশান দিয়েছে। ফার্স্ট অপশানে বলা হচ্ছে দ্য ইক্লিপসড কনফরমেশন অফ ইথেন ইজ মোর স্টেবল দ্যান স্ট্যাগার্ড কনফরমেশন ইভেন দো ইক্লিপসড কনফরমেশন হ্যাজ টরশনাল স্ট্রেন। অপশান বি বলছে দ্য স্ট্যাগার্ড কনফরমেশন অফ ইথেন ইজ মোর স্টেবল দ্যান ইক্লিপসড কনফরমেশন বিকজ স্ট্যাগার্ড কনফরমেশন হ্যাজ নো টরশনাল স্ট্রেন। আচ্ছা, আমি বাংলা মানে বলছি। দেখো তাহলে প্রথম অপশানে বলছে ইক্লিপসড কনফরমেশনটা তোমার তাহলে ইথেনের ইক্লিপসড কনফরমেশনটা স্ট্যাগার্ডের থেকে বেশি স্টেবল হচ্ছে, বিকজ কি ইক্লিপসড কনফরমেশনের মানে টরশনাল স্ট্রেন আছে বলে। আচ্ছা, বি বলছে স্ট্যাগার্ড কনফরমেশন অফ ইথেন ইজ মোর স্টেবল দেন ইক্লিপসড কনফরমেশন, এবং স্ট্যাগার্ডের থেকে এখানে কি বলছে দ্য স্ট্যাগার্ড কনফরমেশন অফ ইথেন ইজ মোর স্টেবল দেন ইক্লিপসড বিকজ স্ট্যাগার্ড কনফরমেশন হ্যাজ নো টরশনাল স্ট্রেন। তাহলে স্ট্যাগার্ডটা বেশি স্টেবল হচ্ছে দেন ইক্লিপসড, যেহেতু এর কোনো টরশনাল স্ট্রেন নেই। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে দ্য স্ট্যাগার্ড কনফরমেশন অফ ইথেন ইজ লেস স্টেবল। তাহলে স্ট্যাগার্ড কনফরমেশনটা হচ্ছে ইথেনের থেকে তোমার ইক্লিপসড কনফরমেশনের থেকে কম স্টেবল। অপশান ডি বলছে দ্য ইক্লিপসড কনফরমেশন অফ ইথেন ইজ মোর স্টেবল দ্যান স্ট্যাগার্ড বিকজ ইক্লিপসড কনফরমেশন হ্যাজ নো টরশনাল স্ট্রেন। তাহলে এখানে অপশান ডিতে বলছে ইক্লিপসডটা আমার বেশি স্টেবল স্ট্যাগার্ডের থেকে, যেহেতু ইক্লিপসডের মধ্যে কোনো টরশনাল স্ট্রেন নেই। আচ্ছা, এখন দেখো টরশনাল স্ট্রেন কি আর বা ইক্লিপসড আর স্ট্যাগার্ডের মধ্যে আমার কোনটা স্টেবিলিটি হবে। তাহলে পরবর্তী যে কোয়েশ্চেনটা দেখো তোমার ইক্লিপসড আর স্ট্যাগার্ডের মধ্যে স্টেবিলিটি কার বেশি সেটা জানতে চেয়েছে। এখন দেখো তো এই যে আমরা এখানে যে ডাইহেড্রাল অ্যাঙ্গেল যেটা বলেছি বা এটার আরেকটা নাম কি অ্যাঙ্গেল অফ টরশনও বলা হচ্ছে। তাহলে এখন দেখো তো অণুগুলো যত কাছাকাছি থাকবে, তাহলে বন্ডগুলো যত কাছাকাছি অথবা ডাইহেড্রাল অ্যাঙ্গেল যত কম হবে,
বা টর্সিওনাল স্ট্রেন, অ্যান্ড টর্সিওনাল স্ট্রেন ডিপেন্ড করে অ্যাঙ্গেল অফ রোটেশন বা ডাইহেড্রাল অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করছে। তাহলে এখন দেখো এই যে তাহলে এই ডাইহেড্রাল অ্যাঙ্গেল যত কম হবে এর যে CH বন্ধনের ইলেকট্রন আর এই ইলেকট্রনের মধ্যে একটা রিপালসান হবে, রিপালসান হচ্ছে। কিন্তু স্ট্যাগার্ডের ক্ষেত্রে দেখো তো এইরকম কিন্তু কোনো রিপালসান হচ্ছে না বা অনেকটা মিনিমাইজ হয়ে যাচ্ছে, অনেকটা কিন্তু কম হচ্ছে। এর ফলে ইক্লিপসের থেকে স্ট্যাগার্ডের কিন্তু স্টেবিলিটি বেশি হয়। এটা দেখা গেছে যে ইক্লিপসড কনফরমেশনের ক্ষেত্রে এনার্জিটা প্রায় 4 কিলো ক্যালোরির মতো বেশি দেন স্ট্যাগার্ড। তো অলমোস্ট 4 কিলো মানে 3 পয়েন্ট সামথিং, অলমোস্ট 4 কিলো ক্যালোরির মতো বেশি হচ্ছে দেন স্ট্যাগার্ডের থেকে। তাহলে মনে রাখবে যেহেতু স্ট্যাগার্ডের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ টরশনটা অনেক বেশি, কত আছে 60 ডিগ্রি আছে, তাহলে এটা অনেকটা বেশি দূরে রয়েছে, ফলে কিন্তু এখানে টর্সিওনাল যে স্ট্রেন যেটা হচ্ছে সেটা কিন্তু অনেকটাই কম, বা বলা যেতে পারে কি টর্সিওনাল স্ট্রেনটা নেই। তাহলে এখানে অপশান বি, তাহলে দেখো তো, তাহলে এখানে তোমার যেটা আমার আনসারটা হবে অপশান বি, দ্য স্ট্যাগার্ড কনফরমেশন অফ ইথেন ইজ মোর স্টেবল দ্যান ইক্লিপসড কনফরমেশন বিকজ স্ট্যাগার্ড কনফরমেশন হ্যাজ নো টর্সিওনাল স্ট্রেন। তাহলে এখানে মনে রাখবে স্ট্যাগার্ড কনফরমেশন ইজ স্টেবল দ্যান ইক্লিপসড। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি, এখানে দেখো তাহলে অপশান বি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 5 যেটা তোমাদের এখানে বলেছে দেখো, তাহলে কোয়েশ্চেন নাম্বার 5-এর তাহলে কোয়েশ্চেন 5-এর আনসার হবে কি বি। তাহলে এখানে স্ট্যাগার্ড ফর্ম is more stable than eclipsed form because staggered form has no or least, এখানে হবে কি, এখানে যেহেতু নো টর্সিওনাল স্ট্রেন দিয়েছে, নো টর্সিওনাল স্ট্রেন or least টর্সিওনাল স্ট্রেন। তাহলে যেহেতু দেখো তো স্ট্যাগার্ড ফর্মের ক্ষেত্রে টর্সিওনাল স্ট্রেনটা খুবই কম থাকার জন্য তোমার স্ট্যাগার্ড ফর্ম ইজ মোর স্টেবল দ্যান ইক্লিপসড ফর্ম। ওকে, আচ্ছা এরপরে দেখো তো কোয়েশ্চেন নাম্বার 6, এখানে বলছে ইন দ্য ফলোয়িং দ্য মোস্ট স্টেবল কনফরমেশন অফ N-বিউটেন। তাহলে এখানে তোমার 4টে যৌগ দিয়েছে, 4টে তাহলে N-বিউটেনের 4টে কনফরমেশনাল আইসোমার্স এখানে লেখা হয়েছে দেখো, অপশান এ, বি, সি অ্যান্ড ডি। তাহলে এখানে 4টে যে আমার কনফরমেশনাল দেখো তো স্ট্রাকচার লেখা হয়েছে বিউটেনের, তাহলে এই 4টে স্ট্রাকচারের মধ্যে কোনটার স্টেবিলিটি বেশি হবে, তাহলে কোন স্ট্রাকচারটার স্টেবিলিটি বেশি হবে। আচ্ছা মনে রাখবে যখন কোনো বাল্কি গ্রুপ অ্যান্টি পজিশানে থাকবে, যখন কোনো বাল্কি গ্রুপ, তাহলে স্টেবিলিটি করার জন্য অলওয়েজ তোমরা মনে রাখবে কি যখন কোনো বাল্কি গ্রুপ অ্যান্টি পজিশানে থাকবে তার স্টেবিলিটি বেশি। তাহলে এখানে দেখো অপশান এতে কিন্তু পাশাপাশি আছে, তাহলে পাশাপাশি থাকার জন্য উভয়ের মধ্যে একটা দেখো তো একটা স্ট্রেন আসছে, একটা দেখো তো রিপালসান আসবে, তাহলে এর ফলে কিন্তু একটা স্টেরিক ইন্ডেন্স কাজ করছে, তাহলে এর স্টেবিলিটি কম। আচ্ছা অপশান বিতে দেখো তো দুটো বাল্কি গ্রুপ কিন্তু একদম অপোজিট ডিরেকশানে আছে, আর কিন্তু কোনোটাতে কিন্তু পুরোপুরি অপোজিট ডিরেকশানে নেই, তাহলে অপশান বি এর স্টেবিলিটিটা কিন্তু সবথেকে বেশি হবে। তাহলে N-বিউটেন, তাহলে N-বিউটেনের তাহলে যে কনফরমেশন, তাহলে N-বিউটেনকে আমরা কীভাবে লিখেছি দেখো তো CH3 CH2 CH2 CH3 N-বিউটেন। তাহলে তার কনফরমেশনটা তাহলে যে কনফরমেশনাল আইসোমার্স আমরা কীভাবে ড্র করব দেখো, তাহলে এইভাবে এতগুলো কনফরমেশনাল আইসোমার্স হতে পারে, এর মধ্যে আমাকে বলেছে কি কোন স্ট্রাকচারটার স্টেবিলিটি সবথেকে বেশি। তাহলে দেখো তো আমি বলেছি কি যখন কোনো বাল্কি গ্রুপ অ্যান্টি পজিশানে থাকে, তাহলে অ্যান্টি পজিশানে থাকলে সেটার স্টেবিলিটি বেশি হবে। তাহলে অপশান বি, তাহলে এটা ইজ দ্য মোস্ট স্টেবল কনফর্মার্স অ্যামং দ্য অল কনফর্মার্স অফ N-বিউটেন। আচ্ছা এবার দেখো তোমার পরবর্তী কোয়েশ্চেন 9 নম্বর কোয়েশ্চেনে বলছে ডাইহেড্রাল অ্যাঙ্গেল ইন আ স্ট্যাগার্ড ফর্ম অফ ইথেন ইজ, তাহলে ডাইহেড্রাল অ্যাঙ্গেল অফ স্ট্যাগার্ড ফর্ম অফ ইথেন, তাহলে ইথেনের এখন দেখো তো আমরা যদি ইথেন, তাহলে ইথেন যৌগটাকে, তাহলে পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9। তাহলে কোয়েশ্চেন নাম্বার 9 এখানে আমরা যদি CH3 এটা হচ্ছে ইথেন। এখন দেখো তো ইথেনের যদি আমরা স্ট্যাগার্ড ফর্মটা ড্র করি, স্ট্যাগার্ড ফর্মটা তাহলে এইচ এখানে এখানে হাইড্রোজেন আর হাইড্রোজেন, তাহলে এই যে স্ট্যাগার্ড ফর্ম অফ ইথেন, তাহলে দেখো তো এটা হচ্ছে ইথেনের স্ট্যাগার্ড ফর্ম। তাহলে এই ইথেনের স্ট্যাগার্ড ফর্মের ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা কত বার করতে বলেছে, তাহলে ডাইহেড্রাল অ্যাঙ্গেল দেখো তোমার এখানে অপশান দিয়েছে 0 ডিগ্রি, 120 ডিগ্রি, অপশান সি 60 ডিগ্রি, আর অপশান ডি বলেছে 180 ডিগ্রি। তাহলে ডাইহেড্রাল অ্যাঙ্গেল আমরা তাহলে কোনটা জানি, তাহলে হাইড্রোজেন, তাহলে এই যে অ্যাঙ্গেল এইটাকে আমরা ডাইহেড্রাল অ্যাঙ্গেল,
তাহলে এই সিএইচ বন্ধনের রেসপেক্টে এই সিএইচ বন্ধনের আমার কোনটা কত, তাহলে এখানে ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখানে অপশান সি ইজ দ্য রাইট আনসার। তাহলে সি হচ্ছে তোমার 60 ডিগ্রি। তাহলে এখানে ইথিনের স্ট্যাগার্ড ফর্মে তাহলে ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা আমার তাহলে কত হচ্ছে, 60 ডিগ্রি হচ্ছে। ওকে, আচ্ছা এখানে দেখো কোয়েশ্চেনে তোমার বলছে হুইচ অফ দ্য ফলোয়িং কনফর্মার্স অফ ইথিলিন গ্লাইকল ইজ মোর স্টেবল। তাহলে এখন দেখো তোমার চারটে এখানে কনফর্মার্স দিয়েছে ইথিলিন গ্লাইকলের, এই চারটে কনফর্মের মধ্যে কোনটা স্টেবিলিটি বেশি। এখন দেখো তো ইথিলিন গ্লাইকল CH2OH অ্যান্ড CH2OH, এটা হচ্ছে ইথিলিন গ্লাইকলের স্ট্রাকচার। তাহলে ইথিলিন গ্লাইকলে যদি আমরা চারটে কনফর্মার্স ড্র করি, তাহলে এই তোমার চারটে অপশান দেওয়া রয়েছে দেখো। তাহলে এইগুলো হচ্ছে ইথিলিন গ্লাইকলের তাহলে কনফর্মেশনাল আইসোমার্স। তাহলে এই চারটে আইসোমার্সের মধ্যে কোনটার স্টেবিলিটি বেশি। দেখো তো এর আগে আমি তোমাদেরকে বলেছি কি, তাহলে এই কনফর্মার্স আইসোমারের ক্ষেত্রে যখন কোনো বাল্কি গ্রুপ অ্যান্টি ফর্মে থাকবে তার স্টেবিলিটি বেশি। তাহলে তোমরা তাহলে এখান থেকে তাহলে কনক্লুড, তাহলে এখান থেকে দেখো তো এই কথাটা শুনে তোমরা সহজেই বলতে পারো কি এইটা তাহলে অ্যান্টি ফর্মে যেহেতু রয়েছে, তাহলে এই অ্যান্টি ফর্মে থাকার জন্য এটার স্টেবিলিটি বেশি। দেখো তো এটা যেহেতু ফুললি ইক্লিপসড, দুটো বাল্কি গ্রুপ ওয়েজ গ্রুপ একই দিকে আছে, তাহলে একই দিকে থাকার জন্য ডাইহেড্রাল অ্যাঙ্গেল কিন্তু 0 ডিগ্রি। তাহলে এখানে ডাইহেড্রাল অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি এবং হচ্ছে দেখো তো দুটো ওয়েজ গ্রুপের মধ্যে মধ্যবর্তী কোণ হচ্ছে কত, 0 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে দেখো তো টর্সিওনাল স্ট্রেন কিন্তু অনেক বেশি, আর এক্ষেত্রে দুটো ওইচ গ্রুপের মধ্যে ডাইহেড্রাল অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি। দুটো ওইচ গ্রুপের মধ্যে ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা কত হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে কত অ্যান্টিফর্ম, তাহলে কোনো টর্সিওনাল স্ট্রেন নেই, এক্ষেত্রে টর্সিওনাল স্ট্রেন অনেক বেশি। আর এইটার ক্ষেত্রেও দেখো তো ওইচ আর ওইচ গ্রুপের মধ্যে তোমার কথা হচ্ছে 120 ডিগ্রি রয়েছে, কিন্তু তার সত্ত্বেও ওইচ এবং এটা হচ্ছে একটা ইক্লিপসড ফর্ম, এই ক্ষেত্রেও কিন্তু টর্সিওনাল স্ট্রেন রয়েছে। আরেকটা রয়েছে দেখো তো গাউচ ফর্ম বা স্কিউ কনফর্মার। আচ্ছা এই ক্ষেত্রে দেখো তো দুটো ওইচের মধ্যে এখানে ডাইহেড্রাল অ্যাঙ্গেল কত, অনলি ফর 60 ডিগ্রি। আচ্ছা এখন দেখো মনে রাখবে, যেহেতু এখানে সবথেকে বেশি স্টেবল বলেছিলাম কি অ্যান্টিফর্ম, আর তার পরবর্তী স্টেবিলিটি কে পাচ্ছে দেখো তো এখানে দেখো এই দুটো টর্সিওনাল অ্যাঙ্গেল, তাহলে পাশাপাশি টর্সিওনাল অ্যাঙ্গেল কত হচ্ছে, 60 ডিগ্রি হচ্ছে। তাহলে সেকেন্ডলি তাহলে মোস্ট স্টেবল হবে তোমার কোনটা, ডিটা। কিন্তু যখনই এখানে ওইচ আছে, তাহলে এখানে হাইড্রক্সিল গ্রুপ রয়েছে, মনে রাখবে এখানে একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, এখানে এর মধ্যে একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হচ্ছে। এই হাইড্রোজেন এবং এই অক্সিজেনের মধ্যে একটা অক্সিজেন যেহেতু একটা তড়িৎ ঋণাত্মক মৌল, তাহলে এখানে দেখো তো একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হচ্ছে। তাহলে এই হাইড্রোজেন বন্ধন তৈরি হওয়ার জন্য এটার স্টেবিলিটি তখন অ্যান্টিফর্মের থেকেও বেশি হয়ে যাবে। তাহলে কোয়েশ্চেনটা বোঝা গেল কি, তাহলে আমরা নর্মালি জানি যেটা অ্যান্টিফর্ম হয়, যেহেতু সেখানে কোনো টর্সিওনাল স্ট্রেন নেই, তাহলে সেটার স্টেবিলিটি বেশি হয়। কিন্তু এখানেও দেখো, তাহলে এখানে কিন্তু এর স্টেবিলিটি বেশি হওয়ার কথা ছিল, কিন্তু এখানে দেখো তো যেহেতু একই সঙ্গে একটা হাইড্রোজেন বন্ড রয়েছে, তাহলে হাইড্রোজেন বন্ড থাকার জন্য এর স্টেবিলিটিটা তোমার অ্যান্টিফর্মের থেকে বেশি হয়ে যাবে। তাহলে এখানে তোমার তাহলে সঠিক উত্তরটি হবে কি, অপশান ডি। তাহলে গাউচ ফর্ম যেটা আছে, তাহলে তার স্টেবিলিটিটা সব থেকে আমার বেশি হচ্ছে। তাহলে ইথিলিন গ্লাইকলের গাউচ কনফর্মেশনাল আইসোমার্স ইজ মোস্ট স্টেবল আইসোমার্স। আচ্ছা এবার দেখো তোমাদের এমটিজি বুক তার কোয়েশ্চেন নাম্বার 15, an alkene on ozonolysis gives methanol as one of the product, its structure। তাহলে এখানে তোমার চারটে কম্পাউন্ড, চারটে অ্যালকিন এখানে দিয়েছে, তাহলে চারটে অ্যালকিন থেকে আমরা ওজোনোলিসিস করলে আমরা মিথানল একটা প্রোডাক্ট হিসাবে পাবো। তাহলে আমরা কোন অ্যালকিনটাকে আমরা ওজোনোলিসিস করলে আমরা মিথানল পাবো, সেটা আমাকে আমরা বলতে বলেছে। আচ্ছা এখন দেখো তোমরা ওজোনোলিসিস কিভাবে করেছিলে, ওজোনোলিসিস রিয়াকশানটা দেখো তো অ্যালকিনের সঙ্গে ওজোনোলিসিস রিয়াকশান কিভাবে হয়। তাহলে দেখো তো এখান থেকে আমরা তাহলে এই টাইপের যে সমস্ত কোয়েশ্চেনগুলো, তাহলে যেভাবে আমি করাচ্ছি তোমরা কিন্তু এই টাইপের যে সমস্ত কোয়েশ্চেনগুলো আসবে সবগুলোর কিন্তু আনসার দিতে পারবে। তাহলে এখানে বলেছে দেখো তো অ্যান অ্যালকিন অন ওজোনোলিসিস গিভস মিথানল ইজ ওয়ান অফ দ্য প্রোডাক্ট। তাহলে এখানে যে অ্যালকিনগুলো দিয়েছে দেখো তো এই একটা অ্যালকিন, এখানে একটা অ্যালকিন, এই যে চারটে অ্যালকিন দিয়েছে, চারটে অ্যালকিন যেটা রয়েছে আমরা যদি একে ওজোনোলিসিস করি, তাহলে ওজোনোলিসিস করলে আমার মিথানল একটা প্রোডাক্ট হিসাবে পাবো। তাহলে এখন দেখো তো এই ট্রিক্সটা তোমরা জেনে রাখো, এখান থেকে কিন্তু এই টাইপের যাবতীয় তোমরা উত্তরগুলো দিতে পারবে। দেখো আমরা যদি কি একে যদি ধরো এই যে অ্যালকিন যেটা দেওয়া আছে, আমরা নর্মালি জানি একে যদি ওজোনোলিসিস করি, ফার্স্ট ওজোনোলিসিস করলে আমার উৎপন্ন হয় কি, আমার একটা ওজোনাইড বলে একটা যৌগ উৎপন্ন হয়, আর সিএইচ, এখানে ও সিএইচ আর এখানে এটা হচ্ছে অ্যালকিন ওজোনাইড। তাকে যদি আমরা জিঙ্ক চূর্ণ এবং হচ্ছে যে জল সহযোগে যদি আমরা বিয়োজন করি,
তাহলে এইটা আমার এইভাবে ভেঙে গিয়ে আমার উৎপন্ন হয় কি RCH ডবল বন্ড ও, আর এখান থেকে দেখো তো প্লাস RCH ডবল বন্ড ও উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে দেখো তো কার্বনিল যৌগ উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা যদি অ্যালকিনকে ওজোনলিসিস করি, ওজোনলিসিস করার পর তাকে যদি আমরা বিয়োজন করি, তাহলে আমার উৎপন্ন হচ্ছে কি একটা কার্বনিল যৌগ উৎপন্ন হচ্ছে। আচ্ছা, এবারে দেখো এই যে প্রোডাক্ট যেটা উৎপন্ন হয়েছে, এই প্রোডাক্ট কি প্রোডাক্ট উৎপন্ন হবে, মানে বিক্রিয়াজাত প্রোডাক্ট হিসাবে তোমার কোন ধরনের কার্বনিল যৌগ উৎপন্ন হবে সেটা কিন্তু তোমার ডিপেন্ড করছে এই অ্যালকিনের স্ট্রাকচারের উপর। তাহলে এখানে তোমরা কিভাবে জানতে পারবে এখান থেকে মিথানল তৈরি হবে না তোমার অ্যাসিটোন তৈরি হবে, তাহলে কিভাবে জানতে পারবে? দেখো ফার্স্ট তোমার ট্রিকটা মনে রাখবে, তাহলে যে অ্যালকিন যেটা দিয়েছে এইটাকে এইভাবে ভাঙবে। তাহলে ভাঙলে তাহলে এখানে দেখো, তাহলে এখানে কি হচ্ছে RCH একটা ডাবল বন্ড থেকে যাচ্ছে, RCH একটা ডাবল বন্ড থেকে যাচ্ছে, আর এখান থেকেও দেখো তো RCH একটা ডাবল বন্ড থেকে যাচ্ছে, এবং প্রত্যেকটা ডাবল বন্ডের পরে একটা করে অক্সিজেন যদি জুড়ে দাও তাহলে দেখো তো তাহলে যে আমার যে অ্যালকিন যেটা কার্বনিল গ্রুপ যেটা আসছে RCH ডাবল বন্ড ও, তাহলে এখানে যদি R ফর CH3 হয় তাহলে CH3CHO, R ফর H হলে HCHO। তাহলে এখান থেকে দেখো তো তোমরা সহজেই কনক্লুড করতে পারবে তোমার মানে কার্বনিল যৌগটা কি ধরনের কার্বনিল যৌগ উৎপন্ন হবে। তাহলে এখানে দেখো তো আমরা যদি এখানে R ফর কী হচ্ছে দেখো তো, যদি H হয় তাহলে এখানে আমার তাহলে কী হচ্ছে দেখো তো, আমি যদি এখানে যদি H থাকে তাহলে H যদি থাকে তাহলে CH2, তাহলে কোনো যদি H2C ডাবল বন্ড থাকে, কোনো ডাবল বন্ডের আগে যদি একটা মাত্র CH2 গ্রুপ থাকে এইরকম থাকে, তাহলে এইটা যদি আমার তাহলে দেখো হচ্ছে ওজোনলিসিস বিক্রিয়ায় মাধ্যমে তাহলে এটা কি উৎপন্ন হবে দেখো তো HCHO উৎপন্ন হবে। যদি এখানে CH3 ধরো এখানে ধরো R ফর CH3 হয়, তাহলে একে যদি আমরা ওজোনলিসিস করি তাহলে এখানে উৎপন্ন হবে কি CH3CHO। তাহলে দেখো তো তাহলে এই ট্রিক্সটা ঠিক ফলো করো, তাহলে এটা ফলো করে তোমরা সহজেই দেখো তো বলতে পারবে তাহলে শেষে ডাবল বন্ড CH2 যদি থাকে তবে সেখান থেকেই কিন্তু আমরা HCHO পাবো, মিথানল পাচ্ছি। তাহলে এখানে দেখো তো এইটাকে যদি আমরা দেখো তো তাহলে আমরা যদি ঠিক একইভাবে দেখো তো ঠিক এইভাবেই যদি আমরা দেখাই, এইভাবে দেখালে তোমরা বুঝতেই পারছো। তাহলে এইটা ভেঙে গিয়ে আমার উৎপন্ন হবে কি, তাহলে এই পার্টটা হয়ে যাবে আমার, এই পার্টটা হয়ে যাচ্ছে আমার CH2CH ডাবল বন্ড, আর এখান থেকে প্লাস হচ্ছে, এখান থেকে উৎপন্ন হচ্ছে কি HCHO, এটার নাম কি মিথানল। তাহলে এখানে আমার দেখো তো তাহলে কোন অপশানটা আমার সঠিক অপশান হচ্ছে, অপশান সি হচ্ছে আমার সঠিক অপশান। তাহলে অ্যান অ্যালকিন অন ওজোনোলিসিস গিভস মিথানল অ্যাজ ওয়ান অফ দ্য প্রোডাক্ট। তাহলে এখানে দেখো তো এই কম্পাউন্ডটাকে যদি আমরা ওজোনোলিসিস করি তাহলে একটা প্রোডাক্ট হিসেবে আমরা কিন্তু মিথানল পাচ্ছি। বোঝা গেছে? আচ্ছা, পরবর্তী যে কোয়েশ্চেন রয়েছে দেখো, পরবর্তী কোয়েশ্চেনটা এখানে তোমাকে বলছে অ্যান অ্যালকিন অন রিয়াকশান উইথ O3 মানে ওজোন অ্যান্ড ZnH2 মানে ঠিক এখানে ওজোনোলিসিস রিয়াকশানই বলছে, গিভস প্রোপানন অ্যান্ড ইথানল ইন ইকুইমোলার রেশিও, addition of HCl to alkene A gives B as the major product, the structure of product B is, তাহলে এখানে দেখো তাহলে the structure of product of B is, তাহলে এখানে বিটার স্ট্রাকচার বার করতে বলেছে। তাহলে দেখো এখানে তোমার কোয়েশ্চেনে বলেছে অ্যান অ্যালকিন A reacts with ozone and ZnH2 gives propanol and ethanol, তাহলে অ্যাডিশন অফ HCl, তাহলে ফার্স্ট কন্ডিশন একটা বলে দিয়েছে দেখো তো, ফার্স্ট আমরা ওজোনোলিসিস করছি, অ্যান্ড সেকেন্ড হচ্ছে তাহলে একটা অ্যালকিন এ তাকে আমরা ওজোনোলিসিস করছি, এবারে তারপর আমরা কি করছি HCl অ্যাডিশন রিয়াকশান করছি, তাহলে অ্যাডিশন রিয়াকশান করলে আমার দেখো তো বি একটা কম্পাউন্ড উৎপন্ন হচ্ছে। তাহলে এই যে চারটে কম্পাউন্ড যৌগ দেওয়া রয়েছে তাহলে এর মধ্যে বি এর স্ট্রাকচার কোনটা হবে সেটা তোমাকে বলতে বলেছে। আচ্ছা, এখন দেখো তো তাহলে এই কোয়েশ্চেনটা আমরা কিভাবে করব, দেখো আমাদের প্রথম কন্ডিশনটা বলে দিয়েছে কি একটা অ্যালকিন রিয়াক্টস উইথ ওজোন অ্যান্ড ZnH2 মানে ওজোনোলিসিস করছি টু গিভস প্রোপানন অ্যান্ড ইথানল, তাহলে এখান থেকেই কিন্তু আমরা স্ট্রাকচারটা আমরা ডিটারমাইন করতে পারবো। আচ্ছা, কিভাবে করবে দেখো তো, প্রোপাননের স্ট্রাকচারটা আমরা ঠিক এইভাবে আঁকতে পারি, CH3C ডাবল বন্ড ও CH3, তাহলে এটা হচ্ছে কি প্রোপানন, বা এটা আরেকটা প্রচলিত নাম আছে দেখো তো অ্যাসিটোন, এটা হচ্ছে প্রোপানন। আরেকটা আমার দেখো তো কী দিয়েছে দেখো তো ইথানল ফর আমরা জানি কি CH3CHO, বা এটাকে আমি ঠিক একটু এইভাবে লিখছি দেখো তো CH ডাবল বন্ড ও এখানে CH3, ঠিক এটাকে আমি এইভাবে লিখলাম। আচ্ছা, এখন দেখো তো তাহলে এখান থেকে তাহলে এই যে দেখো তো ওজোনোলিসিস তার একটা হাইড্রোকার্বন অ্যালকিন
ওজোনোলিসিসের ফলে আমার এই দুটো কার্বনের যৌগ উৎপন্ন হয়েছে। তাহলে এখান থেকে দেখো তো আমরা হাইড্রোকার্বনের স্ট্রাকচারটা আমরা ড্র করতে পারবো কিভাবে, ঠিক ডাবল বন্ড আর এখানে ডাবল বন্ড ওই জায়গায়, তাহলে এই কার্বন একটা ডাবল বন্ড টেনে দেবো। তাহলে এখানে স্ট্রাকচারটা হবে কি দেখো তো, তাহলে এ যেটা হাইড্রোকার্বন আছে তাহলে CH3, এখানে CH3 ডাবল বন্ড CH, এখানে CH3। তাহলে এখানে দেখো তো এইটা হচ্ছে এ হয়ে গেল। তাহলে একদম সহজ মেথড, যে কার্বনিল যে দুটো দিয়েছে সেইটাকে ফার্স্ট তোমরা ড্র করবে, ড্র করার পর কী করবে দেখো ডাবল বন্ড ও আর এখানে ডাবল বন্ড ও, তাহলে এই দুটো তুলে দিয়ে তাহলে এই কার্বন আর এই কার্বন একটা ডাবল বন্ড, জাস্ট একটা ডাবল বন্ড, তাহলে এই কার্বনের সঙ্গে এই কার্বন একটা ডাবল বন্ড দিয়ে জুড়ে দেবে। তাহলে দেখো তো তাহলে হাইড্রোকার্বন যে অ্যালকিন যেটা দিয়েছিল, তাহলে অ্যালকিনটা আমরা ড্র করতে পারলাম। আচ্ছা, এরপরে দেখো তো আমি যদি এখানে অ্যাডিশন রিয়াকশান করি, এখানে দুই প্রকার আমার কার্বোক্যাটায়ন উৎপন্ন হতে পারে। তাহলে অ্যাডিশন রিয়াকশানের ফলে দেখো তো আমি মেকানিজমটা দেখিয়ে দিচ্ছি। এখানে HCl থেকে AH, তাহলে এই যে ডাবল বন্ডের পাই ইলেকট্রনটাকে Hকে অ্যাটাক করে তাহলে এখানে দুই প্রকার কার্বোক্যাটায়ন উৎপন্ন করে। ফার্স্ট হচ্ছে এখানে দেখো তো CH3 এখন ডাবল বন্ডের এই কার্বনটা যদি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়, এই কার্বনটা যদি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয় তাহলে CH, এখানে হচ্ছে আমার CH3, তাহলে এই কার্বনটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হলে তাহলে হাইড্রোজেনটা, তাহলে এই প্লাসটা তাহলে এখানে দেখো তো এর উপর একটা পজিটিভ চার্জ পড়ে যাচ্ছে, তাহলে এর উপর একটা দেখো তো পজিটিভ চার্জ। আর একটা হতে পারে হাইড্রোজেনটা হাইড্রোজেনটা যদি আমার এই কার্বনের সঙ্গে যদি যুক্ত হয় তখন পজিটিভ চার্জটা আসবে কোনটার উপর দেখো তো এই কার্বনের উপরে। তাহলে এইটা প্লাস অফ হচ্ছে CH3CH, বা আমি তোমাদের এখানে আমি দেখো CH3CH, অথবা হতে পারে H3C প্লাস CH3, এখানে CH2CH3। তাহলে এখানে দেখো দুই প্রকার কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়। তাহলে দুই প্রকার কার্বোক্যাটায়নের মধ্যে বুঝতেই পারছো এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন আর একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে কোনটার স্টেবিলিটি বেশি, যেহেতু আমার 3 ডিগ্রি স্টেবিলিটি বেশি তখন Cl নেগেটিভ আয়ন আমার এইটার সঙ্গে যুক্ত হবে। তাহলে আমার হয়ে যাবে কি দেখো তো, তাহলে এটার সঙ্গে যদি Cl নেগেটিভ আয়ন যদি যুক্ত হয় তাহলে এটার সঙ্গে আমার যুক্ত হয়ে উৎপন্ন করবে কি, তাহলে CH3 H3C CH3, এখানে Cl, এখানে CH2 CH3। তাহলে এখানে এইটা হচ্ছে আমার বি। তাহলে এখানে তোমরা বলো তাহলে কোন অপশানটা সঠিক হবে। দেখো তাহলে ফার্স্ট আমরা দুটো কার্বনিল যৌগ থেকে একটা দেখো তো অ্যালকিনটাকে ড্র করলাম, তারপরে HCl অ্যাডিশন হবে। তাহলে এখানে দুই প্রকার দেখো তো কার্বোক্যাটায়ন উৎপন্ন হচ্ছে। বা তোমরা মার্কনিপ অ্যাডিশন পড়েছিলে, মার্কনিপ অ্যাডিশন অনুযায়ী মনে রাখবে কি হ্যালোজেন গ্রুপটা সেই কার্বনটার সঙ্গেই যুক্ত হবে যেই কার্বন, তাহলে কার্বন কার্বন ডাবল বন্ডের সঙ্গে যুক্ত যেই কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন যুক্ত থাকবে। এখানে দেখো তো একটা হাইড্রোজেন আছে, এখানে কোনো হাইড্রোজেন নেই। তাহলে এখানে মার্কনিপ নিয়মের তোমার হচ্ছে এখানে নিয়মটা হচ্ছে কি যেই কার্বনটার সঙ্গে কম সংখ্যক হাইড্রোজেন যুক্ত থাকবে তাহলে সেটাই হবে কি মেজর প্রোডাক্ট। তাহলে যেহেতু এখানে কোনো হাইড্রোজেন যুক্ত নেই তাহলে এখানেই কী হবে তোমার হ্যালোজেন গ্রুপ মানে ক্লোরিন গ্রুপটা যুক্ত হচ্ছে। তাহলে CH3 CH3Cl CH2 CH3। তাহলে এটার মতো তাহলে কোনটা দেখো তো, তাহলে অপশান ডি, তাহলে এইটা হচ্ছে তোমার দেখো তো সঠিক উত্তর। তাহলে এখানে এই যৌগটা হচ্ছে দেখো তোমার সঠিক উত্তর আমরা পাচ্ছি। তাহলে এটা আমরা মেজর প্রোডাক্ট হিসাবে আমরা কোনটা পাচ্ছি, তাহলে দিস ইজ দ্য মেজর প্রোডাক্ট। তাহলে মেজর প্রোডাক্ট হচ্ছে কোনটা, এটা। তাহলে এটা হচ্ছে মেজর প্রোডাক্ট আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবারে দেখো আজকে আমি তোমাদের যে সমস্ত কোয়েশ্চেনগুলো করিয়েছি তোমরা এই প্রত্যেকটা আমি কিন্তু টাইপস ধরে করিয়েছি, প্রত্যেকটা টাইপস কিন্তু ভালো করে করবে। দেখো তোমাদের আমি ফার্স্ট বুঝিয়েছি আমরা কনফরমেশনাল আইসোমার্স থেকে যে সমস্ত প্রকার কোয়েশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে বলেছি। তাহলে ওখান থেকে দেখো তো তোমরা নিশ্চয়ই তাহলে কনফরমেশন আইসোমার্স থেকে তাহলে আনসারগুলো করতে পারবে। অ্যান্টিফর্ম জানো কী হয়, অন্যান্য অ্যান্টিফর্ম যেগুলো হয় অ্যান্টিফর্ম যেমন স্ট্যাগার্ড ফর্মগুলো আর অন্যান্য ফর্ম অপেক্ষা বেশি স্টেবল হয়। আবার ওর মধ্যে যদি আমার হাইড্রোজেন বন্ড থাকে সেক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন বন্ডযুক্ত যে সমস্ত আইসোমার্সগুলো হবে তাহলে তার স্টেবিলিটি কিন্তু বেশি হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আজকের ক্লাস এখানে পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওই। হ্যাভ এ নাইস ডে।